এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো লারাভেলের একটি প্রজেক্ট কীভাবে লাইভ সার্ভারে ডেপ্লয় করবেন, এবং শুধু লারাভেল না, লারাভেলের সাথে ভিউ দিয়ে করা আপনার যে কোনো প্রজেক্ট মেন ডোমেনে বা সাব ডোমেনে বা যে কোনো সাবডিরেক্টরিতে কীভাবে আপলোড করবেন একটু ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো হচ্ছে আমাদের এতক্ষণ পর্যন্ত করা প্রজেক্ট। তো নর্মালি এখন প্রজেক্টটা আমি যদি এই ভিউয়ের এখানে ক্লিক দিই, তো এখানে দেখেন অ্যাক্সেসেবল, ডেপ্থ হচ্ছে অ্যাক্সেসেবল। তো ফার্স্টে আপনারা যা করবেন, যদি ভিউ ইন্টিগ্রেট করা থাকে সেক্ষেত্রে ফার্স্টে প্রোডাকশন ভার্সনটা বিল্ড করে নেবেন। তো প্রোডাকশন ভার্সনটা কীভাবে বিল্ড করে নেবেন, জাস্ট npm রান prod প্রড ইউজ করলে তো প্রোডাকশন ভার্সনটা বিল্ড হয়ে যাবে। তো প্রড আপনারা যদি প্যাকেজ.json দেখেন সেক্ষেত্রে এই কমান্ডটা অ্যাভেলেবেল আছে। ওকে, তো প্রোডাকশন ভার্সন কেন বিল্ড করে নেবেন বা এর ফেসিলিটি কি, এই বিষয়ে আমি পরে কথা বলতেছি। তো জাস্ট আপনারা প্রোডাকশন ভার্সনটা বিল্ড করে নেবেন। ওকে, দেন আমরা চলে যাই আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে। তো প্রজেক্টটা হচ্ছে আমাদের এই লারাভেল ভিউ কমার্স, এই হচ্ছে আমাদের মেন প্রজেক্ট। তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের আননেসেসারি, দরকার লাগবে না সার্ভারে। তো আমাদের যা যা লাগবে না এই সব কিছু আমরা এখান থেকে ফেলে দিব। তো তার পূর্বে দেখি আমাদের প্রোডাকশন ভার্সন কি বিল্ড হয়েছে কিনা। ওকে, বিল্ড হচ্ছে, এখন পর্যন্ত হয় নাই। ওকে, তো এখানে আমাদের যা লাগবে না তা হচ্ছে নোট মডিউলস লাগবে না। দেন হচ্ছে এখানে আরও অনেক রিসোর্স ডিরেক্টরির ভিতরে এই জেএস নামে যে ফোল্ডার আছে, তো আমাদের এই জেএস লাগবে না। দেন হচ্ছে এখানে দেখেন আরও অনেক কিছু আছে। এই ভিউস অবশ্যই আপনি যদি ব্লেড ফাইল নিয়ে কাজ করেন বা একটা যদি ব্লেড ফাইল থাকে সেক্ষেত্রে এগুলো লাগবে। তো জেএস ফোল্ডারটা টোটালি লাগবে না, তো আপনি রিমুভ করে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে এখানে দেখেন env.example, গেট ইগনোর, এইগুলো আর গেট ইগনোর, তারপরে এডিটর জেনারেট করে রাখছে এরকম। তারপরে হচ্ছে প্যাকেজ log.json, তো লগ ফাইলগুলো রাখা দরকার ডাটা ক্যাশিংয়ের জন্য। দেন হচ্ছে এই readme.md এগুলো লাগবে না আপনাদের, webpack.mix এগুলো লাগবে না। তো এই সকল ফাইল লাগে না। দেখি আমাদের প্রোডাকশন ভার্সনটা বিল্ড হয়ে গেছে কিনা। তো প্লিজ, হ্যাঁ, প্রোডাকশন ভার্সনটা দেখেন আমাদের বিল্ড হয়ে গেছে। তো এখন যদি একবার আমি রিলোড করি, রিলোড করে যদি আপনাদেরকে দেখাই, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কি দেখায়। তো এখানে যখনই আপনি ক্লিক দিবেন, তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন Vue.js is detected on this page, DevTools inspection is not available, অর্থাৎ DevTools inspection available না। তো এখানে যদি দেখেন, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এর কারণ কি, কারণ প্রোডাকশন ভার্সন বিল্ড করার কারণে এমনটা হচ্ছে। ওকে, তো এখন লাইভ সার্ভারে আপনি কীভাবে ডেপ্লয় করবেন। তো জাস্ট এই গেট ফাইল আমাদের লাগবে না, নোট মডিউলস লাগবে না। দেন হচ্ছে গেট ইগনোর, এনবি এক্সাম্পল, এই ফাইল, দেন এরকম আরও অনেক ফাইল আছে। তো ওয়েবপ্যাক মিক্স, readme.md, তো আপাতত এই ফাইলগুলো রেখে আমি একটা জিপ ফাইল তৈরি করি, একটু আর্কাইভ, দেন হচ্ছে জিপ। ওকে, তো লারাভেল ভিউ কমার্স .zip, তো জিপ ফাইলটা আমাদের তৈরি হতে হতে, তো এই ক্ষেত্রে আমরা আরও কিছু কাজ করে নিতে পারি। তা হচ্ছে আমাদের যে ডাটাবেস আছে এসকিউএলের একটি ব্যাকআপ নিয়ে নিব। এসকিউএল, সরি, ডাটাবেস, দেন হচ্ছে এক্সপোর্ট। ওকে, এসকিউএল গো। তো এসকিউএলটা আমরা ডাউনলোড করে নিই। ওকে, দেন আমাদের এখন আমরা সি প্যানেলে আসি, সি প্যানেলে চলে আসছি। তো সাবডোমেনে আমরা প্রজেক্টটি হোস্ট করব, চাইলে কোনো মেন ডোমেনে করতে পারেন আপনি, কোনো প্রবলেম নেই। তো এসকিউএলটা ডাউনলোড হয়ে গেছে, তো একটি সাবডোমেন। ওকে, তো আমি সাবডোমেনে ক্লিক করলাম। তো সাবডোমেনে ক্লিক করে এখান থেকে একটি সাবডোমেন তৈরি করব। তো সাবডোমেন ইনস্ট্যান্টলি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যেমন হচ্ছে ডেমো, দেন ক্রিয়েট, এখানে দেখেন demo.sumansarkar.com ক্রিয়েট। হ্যাঁ, এখানে দেখেন আমাদের জিপ ফাইলটা তৈরি হয়ে গেছে। ওকে, দেখি আমাদের সাবডোমেনটা তৈরি হয়ে গেছে কিনা। সাবডোমেনটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। ওকে, সাবডোমেনটা তৈরি হতে হতে, হ্যাঁ সাবডোমেনটা তৈরি হয়ে গেছে। তো গো ব্যাক, আমরা একটু ব্যাক করি, দেন হচ্ছে আমরা এই ফাইল ম্যানেজারে চলে যাই। ওকে, তো আমাদের সাবডোমেন আছে, এটি নিয়ে কোনো প্রবলেম নেই। এখন আমাদের যা লাগবে তা হচ্ছে, এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব মাইএসকিউএল ডাটাবেস। ওকে, তো বিষয়টা লক্ষ্য রাখেন, মাইএসকিউএল ডাটাবেসে যাচ্ছি। এখন এখানে আমরা একটি ডাটাবেস নেম দিব। তো
তো ডাটাবেস নেমে আপনি যে কোনো নেম দিতে পারেন, এই পর্যন্ত হচ্ছে প্রিফিক্স, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার হোস্টিং প্রোভাইডার কৃত জেনারেটকৃত এই অংশটুকু। ওকে, তাহলে হচ্ছে এখানে আমি ডেমো দিতে পারি, যদি অলরেডি এক্সিস্টিং না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট হবে। ওকে, তো ডেমো, তো এই অংশটুকু আমি জাস্ট কপি করে নিলাম, কপি করে এই ক্রেডেনশিয়ালগুলো আমি রাখবো নোটপ্যাডে। তো এটি কি, এটি হচ্ছে আমাদের ডাটাবেজের নেম, গো ব্যাক। ওকে, দেন এখন কি করব, এখন আমাদের যা করা লাগবে, ফার্স্টে তো আমরা ডাটাবেস তৈরি করে নিলাম, দেন এই ডাটাবেজের আন্ডারে অবশ্যই আমাদের অ্যাটলিস্ট একটি ইউজার লাগবে, ইউজার নেম। তো ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, যদি এক্সিস্টিং না থাকে সেই ক্ষেত্রে নিবে। দেন এখানেও আমি নেম দিয়ে দিলাম ডেমো। দেন পাসওয়ার্ড আপনি জেনারেট করে নিতে পারেন, এখান থেকে যে পাসওয়ার্ড জেনারেটর আছে ক্লিক করে ইউজ পাসওয়ার্ডে দিলে এখানে দেখেন জেনারেট পাসওয়ার্ড। ওকে, ক্লোজ। তো পাসওয়ার্ড আমি জেনারেট করতেছি না, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। কি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এই যে এই অংশটুকু যে কপি করে রাখছি আমি সবগুলো সেম রাখলাম, তো আপনারা ডিফারেন্ট রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, দেন ক্রিয়েট ইউজার, দেন গো ব্যাক। তো ইউজার ক্রিয়েট করার পরে পরবর্তীতে আপনার কাজ হচ্ছে, এখানে দেখেন এড ইউজার টু ডাটাবেস। আপনি যে ইউজারটা তৈরি করছেন এই ইউজারটাকে অবশ্যই ডাটাবেজে আপনার মেক শিওর হওয়া লাগবে যে এই ডাটাবেজের এগেনস্টে কোনো একজন ইউজার আছে, আপনি যে ডাটাবেস তৈরি করছেন। তো ইউজার আপনি এক্সট্রা তৈরি করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট প্রত্যেকটা ডাটাবেজের এগেনস্টে অবশ্যই একজন ইউজার থাকা লাগবে। যেমন এখানে ইউজার হচ্ছে ডেমো ডাটাবেস, এখানে হচ্ছে ডেমো, দেন আমাদের এই ডাটাবেজে এই ইউজারটি কাজ করবে। ওকে, দেন অ্যাড। তো অ্যাড দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কিছু পারমিশন আছে, অল প্রিভিলেজেস। আপনি যদি সবগুলো সিলেক্ট করে দেন তো সেই ক্ষেত্রে এখানে দেখেন সব সিলেক্ট। এগুলো কি, এগুলো হচ্ছে এই যে আপনার ডাটাবেজের রিড রাইট বিভিন্ন প্রকার যে অপারেশন আছে এই সব কিছু আপনি পারমিশন দিয়ে দিলেন, দেন মেক চেঞ্জ। ওকে, দেন এখানে আমি ক্লিক করি, ক্লিক করে এখন আমরা কোথায় যাব, এখন যাব আমরা পিএইচপি মাই অ্যাডমিন। তো নর্মালি আমাদের লোকাল হোস্টে যে পিএইচপি মাই অ্যাডমিন থাকে এরকম পিএইচপি মাই অ্যাডমিন। তো পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে এখন এখানে দেখেন এখন পর্যন্ত পিএইচপি মাই অ্যাডমিনে যায় নাই। তো কী করব, আমরা এই যে ডাটাবেসটা এক্সপোর্ট করে রাখছি ঠিক এই ডাটাবেসটা আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করে নিব, আর কিছু না। তো আমাদের ডাটাবেস কোনটি, ডাটাবেস হচ্ছে এই যে ডেমো, যে ডেমো নামে আমাদের যে ডাটাবেসটি আছে এই ডাটাবেস এখন এমটি আছে। তো এখানে আমরা কি করব, জাস্ট ইম্পোর্ট, ওই ডাটাবেসটা ইম্পোর্ট করব। ওকে, চুজ ফাইলটাকে চুজ করি, ডাউনলোড, অবশ্যই ডাউনলোডেই থাকার কথা, দেখে নিই একটু। হ্যাঁ, Laravel Vuex.sql। ওকে, দেন হচ্ছে গো। ওকে, আমাদের এসকিউএল ফাইলটা ইম্পোর্ট হতে থাক। দেখি আমাদের ইম্পোর্ট, হ্যাঁ ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখেন এসকিউএল ফাইলটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা যাব ফাইল ম্যানেজার। ওকে, তো ফাইল ম্যানেজারে এখানে কি করব, ফাইল ম্যানেজারে আমাদের এই যে সাবডোমেনটা আছে, আমরা যে সাবডোমেনটা তৈরি করে রাখলাম এই যে demo.sumansarkar.com, মেন ডোমেন হচ্ছে সুমন সরকার। দেন এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন দুটি ফোল্ডার আছে। ওকে, এই ডিরেক্টরিতে আপলোড, আমাদের যে জিপ ফাইলটি আছে আমরা জিপ ফাইলটা আপলোড করব। তো বিভিন্ন হোস্টিং প্রোভাইডার বিভিন্নভাবে জেনারেট করে রাখে, এরকম ফোল্ডার আকারে এরকম দেখতে পাবেন, অথবা অন্য কোনো সিস্টেমও থাকতে পারে। দেন মেন ব্যবহার হচ্ছে আপনার ওই ডিরেক্টরিটা খুঁজে বের করা, অর্থাৎ সাবডোমেন করার পরে আপনার যে ডিরেক্টরিটা থাকে ওই ডিরেক্টরিটা খুঁজে বের করা। অথবা আপনার যদি মেন ডিরেক্টরি থাকে, মেন ডিরেক্টরি হচ্ছে আপনার পাবলিক HTML, এটি হচ্ছে মেন ডোমেনের আন্ডারে। পাবলিক HTML আপনি যাই রাখেন এগুলো হচ্ছে মেন ডোমেনের আন্ডারে। ওকে, তো এখন আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে demo.sumansarkar.com। ওকে, তো এখানে আমরা আপলোড করব, সিলেক্ট ফাইল, আমাদের যে জিপ ফাইলটি আছে Laravel প্রজেক্ট, Laravel Vue Ecommerce, দেন হচ্ছে এই জিপ। ওকে, ওপেন। তো জিপ ফাইলটি আপলোড হতে থাক। তো হ্যাঁ, এই অংশটা আমরা রাখি, যে cPanel আমাদের অন্য কোনো কাজ লাগতে পারে। ওকে, তো আপলোড হতে থাক। তো আরেকটা মেন বিষয় হচ্ছে, তো বিভিন্ন জন
প্রজেক্ট লারাভেলের বিভিন্নভাবে আপলোড করে। তো অনেকে দেখবেন পাবলিক যে ডিরেক্টরি আছে, পাবলিক ডিরেক্টরিটাকে আলাদাভাবে রাখে, অন্য অন্য ডিরেক্টরিগুলোকে অন্য একটি ফোল্ডারে রাখে। বাট আমি যা করছি তা হচ্ছে সবগুলো সেম একটি ডিরেক্টরিতে আছে, নর্মালি লোকালে যেভাবে রান করে। তো সেই ক্ষেত্রে আপনি এই প্রজেক্টটাকে রান করাতে পারবেন। এর জন্য আপনার তেমন কিছু করা লাগবে না। এখানে কি করব, আমরা জাস্ট সিম্পলি একটি .htaccess ফাইল ইউজ করব রিডাইরেকশনের জন্য। তো htaccess ফাইল দিয়ে আপনি রিডাইরেক্ট করবেন। তো htaccess ফাইল আপনি কোথায় পাবেন বা এটি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার গিটহাবে অলরেডি একটি এরকম htaccess ফাইল আছে, আপনারা যাতে সবাই নিয়ে নিতে পারেন। github.com দেন হচ্ছে এই যে লারাভেল Vue.js সুপার ব্লক নামে যে রিপোর্টটি আছে, তো এখানে দেখবেন .htaccess নামে একটি ফাইল আছে। তা হচ্ছে .htaccess নামে একটি ফাইল থাকার কথা। হ্যাঁ, এই যে .htaccess। ওকে, তো সরাসরি ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই অংশটুকু কপি দেন আমাদের যে ডিরেক্টরি অর্থাৎ ফাইল ম্যানেজারে যদি যাই, অর্থাৎ আমাদের প্রজেক্টটা যেখানে আছে ফাইল ম্যানেজার, দেন হচ্ছে এই ডেমো, এখানে একটি ফাইল তৈরি করে নিতে পারি .htaccess। ওকে, ক্রিয়েট ফাইলটাকে এডিট করব, এডিট, দেন এই কোডগুলোকে পেস্ট করে দিলাম। তো এটি আপনার মেন ডোমেনের জন্য কাজ করবে, সাব ডোমেনের জন্য কাজ করবে, ডিরেক্টরির জন্য কাজ করবে, কোনো প্রবলেম নেই। ওকে, দেন দেখি আমাদের আপলোড কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, এখন পর্যন্ত আপলোড কমপ্লিট হয় নাই, তো টিকেটে দিই। তো আপলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ কি, আপলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই ডাটাবেস ক্রেডেনশিয়ালটা আমাদের দেওয়া লাগবে। ওকে, ডাটাবেস ক্রেডেনশিয়াল আমি কপি করে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের আপলোড হচ্ছে 97% কমপ্লিট। দেখি, তো আরেকটা বিষয় দেখেন, এখানে আপনাদের এই সেটিংয়ে যদি ক্লিক করেন, সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন ডকুমেন্ট রুট সিলেক্ট করা যায়। তো ডকুমেন্ট রুট সিলেক্ট করে আপনারা মানে ডিরেক্টরিটাকে সিলেক্ট করে দিতে পারেন। ডকুমেন্ট রুট সিলেক্ট করে পাবলিক যে ডিরেক্টরিটা আছে এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো ব্যাপার হচ্ছে, যদি আপনারা এরকম সাব ডিরেক্টরিতে আপলোড করতে চান, মেন ডিরেক্টরিতে বা একাধিক ফোল্ডার থাকে, তো সেই ক্ষেত্রে জাস্ট কীভাবে কাজ করবেন, অথবা এই ডকুমেন্ট রুট সিলেক্ট না করলেও কীভাবে আপনারা প্রজেক্ট হোস্ট করতে পারবেন, এটা দেখানোর জন্যই হচ্ছে মূলত এই htaccess ফাইল দিয়ে আমি এই সিস্টেমে খুব সহজে আপনারা করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এই সিটিং প্রিফারেন্স দেখানোর কারণ হচ্ছে এখানে দেখেন শো হিডেন ফাইলস। তো শো হিডেন ফাইলস যদি আপনার টিক চিহ্ন দেওয়া না থাকে, সেক্ষেত্রে অনেক ফাইলগুলো হিডেন অবস্থায় থেকে যায়। তো এই শো হিডেন ফাইলটাকে অবশ্যই আপনারা টিক দিয়ে নেবেন। ওকে, তো দেখি আমাদের আপলোড হয়ে গেছে কিনা। তো এখন পর্যন্ত যদিও দেখাচ্ছে 100%, বাট এটি কিন্তু কমপ্লিট হয় নাই। তো যখন কমপ্লিট হয় তখন এখানে গ্রিন হয়ে যায়। তো এখন ব্লু কালার আছে, তো গ্রিন কালার হয়ে যায়। তো ওকে, তো আমি একবার রিলোড দিয়ে দেখতে পারি। এখানে দেখেন রিলোড, MB। তো নেটের কোনো প্রবলেমের কারণে এমন হতে পারে। তো তো দেখি একবার ব্যাক করে, গো ব্যাক। তো আমাদের কিন্তু আপলোডটা হয় নাই। তো আমরা একটু দেখি যে ভুল করে কি এরকম কোনো ডিরেক্টরিতে আপলোড করে ফেলছি কিনা। নো, সব কিছু ঠিক আছে, বাট এখানে আমাদের আপলোডটা কমপ্লিট হয় নাই। তো আরেকবার রিলোড করে দেখি। হ্যাঁ, এখানে দেখেন যে আপলোড হয়ে গেছে। ওকে, জাস্ট হার্ড রিলোড করে নিয়েছি এখন, এর পূর্বে দেখাচ্ছিল না।
তো যেহেতু আপলোড হয়ে গেছে, এখন আমরা কী করব, জাস্ট এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এখানে দেখেন এক্সট্রাক্ট, এই যে ডেমো ডট, তারপরে হচ্ছে মেন ডোমেনের নেম, এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্ট হতে খুব বেশি টাইম লাগে না, দেখবেন সাথে সাথে হয়ে গেছে। দেন এখানে কি করবেন, এই ডট এনবি যে ফাইলটা আছে, ফাইলটাকে এডিট করবেন। এডিট করে যা করা লাগবে তা হচ্ছে ডাটাবেস ক্রেডেনশিয়াল দেওয়া লাগবে। ডাটাবেস নেম, এটি হচ্ছে ডাটাবেস নেম। দেন হচ্ছে ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। তো আমি সবগুলো সেম রেখেছি, যার ধরুন এরকমভাবে সেম দিয়ে দিচ্ছি। যদি আপনারা ভিন্ন রাখেন তো সেই ক্ষেত্রে আপনারা ভিন্ন দিবেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রজেক্ট দেখানোর কথা। তো আমি Ctrl+C একবার টেস্ট করি। তো ফার্স্টে ডেমো, ওকে। তো এখন দেখেন প্রজেক্ট কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে। তো আমরা একবার লগ ইন করেও দেখব যে ঠিকঠাকভাবে দেখাচ্ছে কিনা। যেহেতু এই ক্ষেত্রে ইউআরএলটা দেখাচ্ছে ভালোভাবেই এবং এখানে দেখাচ্ছে লোড হচ্ছে, তো তার দরুন আমি ধরেই নিচ্ছি যে প্রজেক্টটা আমাদের হোস্ট হয়ে গেছে। তো সেই প্যানেলটা আমরা কেটে দিতে পারি, তারপরেও একটু সময় থেকে যাক। যদি কোনো প্রবলেম জেনারেট করে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফিক্স করা লাগবে। হ্যাঁ, এখানে দেখেন আমাদের প্রজেক্টটি কিন্তু চলে আসছে। তো দেখেন এখন আমাদের কিন্তু কার্টে প্রোডাক্ট অ্যাড হচ্ছে, তার মানে কিন্তু সব কিছু ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো ব্যাপারে কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি সাধ্য মতন চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার।